তোমরা যারা আইসটি এবং ম্যাথসে অ্যাডমিশন এক্সাম দিবে তার জন্য আজকে রসায়ন বইয়ের উপর ক্লাস থাকছে। তোমরা জানো বা আমাদের ক্লাসগুলোকে কন্টিনিউ করলে লাস্ট ক্লাসে মেবি দেখেছো যে আমরা পদার্থের গঠন এবং পর্যায় সারণী থেকে আলোচনা করেছি, প্লাস ক্লাস নিয়েছিলাম। ক্লাস নেওয়ার পরবর্তী দিনে এক্সাম নিয়েছিলাম। তোমাদের অনেকেই ভালো ফলাফল অর্জন করেছে, আবার অনেকেই ভালো ফলাফল অর্জন করতে পারেনি। যারা ভালো ফলাফল অর্জন করেছিলে তাদের জন্য শুভকামনা, আরো ভালো করে চেষ্টা করে যাও। আর যারা খারাপ করেছিলে তাদের জন্য বলা, তোমরা তোমাদের সর্বোচ্চ বেস্ট দিয়ে ট্রাই করো একটা ভালো ফলাফল অর্জন করার জন্য। যেহেতু তোমাদের স্বপ্ন বা লক্ষ্য কোনো ছেলে খেলা নয়, তোমরা হয়তো বা ড্রিম প্লেসে যেতে চাচ্ছ, ড্রিম কলেজ যেতে চাচ্ছ, তাই তোমাদেরকে সিরিয়াস ভাবে আরো সুন্দরভাবে পড়াশোনা করা উচিত। তো তো লাস্ট আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম। দুইটা ক্লাসে প্রথম ক্লাসে হচ্ছে মনে হয় প্রথম এবং দ্বিতীয় ক্লিয়ার করেছিলাম, দ্বিতীয় ক্লাসে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ ক্লিয়ার করেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা এবং মূলের ধারণা। তো 82 থেকে 42, প্রায় 80 পেজ। ও আইসে, তো দেখি কত দূর আগায়। তো 82 পেজে চলো আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাই। তো অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন বলতে কি বোঝাচ্ছে? একটা মৌলের সাথে আর একটা মৌল যেভাবে, একটা যৌগের সাথে আর একটা মৌল যেভাবে যুক্ত থাকে, এই বন্ধন গুলাকে রাসায়নিক বন্ধন বলতেছে। তো চলো ক্লাসের মেইন বিষয়গুলোতে চলে যাই। দেখো, যোজ্যতা ইলেকট্রন কি আসলে। দেখো, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। আমরা মনে হয় এটা হচ্ছে গত এক্সাম 2024-25 সালে মনে হয় ছিল একটা কোশ্চেন যে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কত। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন বের করার জন্য নাইট্রোজেনের যে শেষ কক্ষপথ আছে সেটাতে কত সংখ্যক ইলেকট্রন থাকে সেটাই কিন্তু অ্যান্সার হবে। বাট আমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে কনফিউশন হয়ে গেছিল যে আমরা ইলেকট্রন সংখ্যা আর যোজ্যতা ইলেকট্রন এক করে ফেলছিলাম, কিন্তু দুটো আলাদা। দেখো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন সংখ্যা থাকে তাকে বলে যোজ্যতা ইলেকট্রন। দেখো, এই মৌলটার পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টি আছে? একটি। তাহলে যোজ্যতা ইলেকট্রন কত হওয়ার কথা? এক। এবং দেখো, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা আছে? দুই, চার, পাঁচ, ছয়টা। তার মানে হচ্ছে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কতটা? ছয়টা। ওকে, বুঝতে পারলা? তারপরে আসো, তাহলে কোনো মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাস শেষ করে সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। যেমন এখানে নাইট্রোজেনের দেখি আমরা যদি, দেখো শেষ কক্ষপথ এর উপরে আর কিন্তু নাই, পাঁচটা। তার মানে এর যোজ্যতা ইলেকট্রন কত? পাঁচ। তারপর দেখো ফ্লোরিন, ফ্লোরিন এর শেষ কক্ষপথে সাতটা, সাত যোজনী। তারপর আছে ফসফরাস, তারপর ক্লোরিন, তারপর ক্যালসিয়াম, এদের দেখো আটটা। মানে লাস্ট কক্ষপথে দেখো ক্যালসিয়ামের দুইটা, তার মানে এর যোজ্যতা ইলেকট্রন দুইটা। তারপর হচ্ছে ক্যালসিয়াম, ক্লোরিনের লাস্ট কক্ষপথে কয়টা? সাতটা। এর যোজ্যতা ইলেকট্রন সাত। তাহলে বুঝতে পারলা শেষ কক্ষপথে যতটি মানে ইলেকট্রন থাকবে সেটাই হলো যোজ্যতা ইলেকট্রন। আবার এখন আসো জুজিনি। জুজিনি বলতে কোন মৌল কোন যতটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে বা যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে বা হাইড্রোজেন পরমাণুকে গ্রহণ করতে পারবে সেটাই হচ্ছে তার যোজনী। তো যদি এখানে আমরা একটু কোথায় ডেফিনেশন, কোথায় দাঁড়াও, আচ্ছা এখানে কোনো এক জায়গায় হয়তো বা ডেফিনেশন আছে, দাঁড়াও। আচ্ছা দেখো, কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে মৌলের যোজনী বলে। কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণু এবং ক্লোরিন পরমাণুর সাথে হতে পারে তাকে বলতেছি আমরা যোজনী। তারপরে দেখো এখানে বলতেছে হাইড্রোজেন পরমাণুর একটি পরমাণু ক্লোরিনের একটি পরমাণুর সাথে যুক্ত হয় হাইড্রোক্লোরিন ক্লোরাইড অনুগঠন করে, তাই ক্লোরিনের যোজনী এক। আবার অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেন পরমাণু দুটি
হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে H2O অর্থাৎ পানি তৈরি করে। এক্ষেত্রে হচ্ছে অক্সিজেনের যোজনী 2, অর্থাৎ যতটি হাইড্রোজেন অ্যাকসেপ্ট করতে পারছে সেটাই হচ্ছে যোজনী। দেখো সোডিয়াম ক্লোরিনের সাথে একটা একটা যুক্ত হয়েছে, তার মানে যোজনী একটা। তারপর দেখো একটি পরমাণুর সাথে যতটি, আচ্ছা এগুলা না করো সমস্যা নেই। তাহলে হচ্ছে একটি মৌলের শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে, মানে যেই সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে বা হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধনীতে আবদ্ধ হতে পারে, তাকে আমরা বলবো যোজনী। তবে এখানে দেখো হাইড্রোজেনের যোজনী 1, ফ্লোরিনের যোজনী 1, ক্লোরিনের, ব্রোমিনের, আয়োডিনের যোজনী 1। এরা সবাই একটা করে নিবে। সোডিয়ামের যোজনী 1, পটাশিয়ামের যোজনী 2, 1। কার্বনের যোজনী 2, 4 দুটা হতে পারে, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, ফেরাস 2, 3 হয়। তারপর হচ্ছে কপার 1, 2 হয়, জিঙ্ক 2 হয়। দেখো এগুলো কেন হচ্ছে, দেখো 2, 4 আসতেছে কেন, 2, 3 আসতেছে কেন, 1, 2 আসতেছে কেন, এগুলোর একটা কারণ আছে। দেখো দেখো কিছু সংখ্যক মৌলের একাধিক যোজনী থাকতে পারে। কেন থাকে? কোন মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। আচ্ছা বুঝলাম। যেমন আয়রনের পরিবর্তনশীল যোজনী হচ্ছে তোমার 3, 4। আচ্ছা হোক, সমস্যা নেই। তবে দেখো কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। যেমন হচ্ছে আয়রনের হচ্ছে, দেখো এখানে সক্রিয় যোজনী 2 আছে, এর হচ্ছে সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। অতএব এই যৌগে সুপ্ত যোজনী 1, অর্থাৎ এই যৌগে সুপ্ত যোজনী 1। তারপর দেখো ফেরাস ক্লোরাইড এখানে দিচ্ছি, দেখো 3, অর্থাৎ সর্বোচ্চ যোজনী 3 এবং সর্বোচ্চ মানে সক্রিয় যোজনী 3, তাহলে বাদ দাও। তার মানে এর সুপ্ত যোজনী 0। বুঝতে পারলা? তাহলে বিভিন্ন মৌলের একের অধিক যোজনী থাকতে পারে, যেমন কার্বনের আছে, ফেরাসের আছে, কপারের আছে, ইত্যাদি ইত্যাদি। তারপর এখানে তোমার হচ্ছে যোজনী দেওয়া আছে, দেখো হাইড্রোজেনের কত যোজনী, লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, অর্থাৎ এগুলো তোমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে বিভিন্ন যোজনী। তো এগুলো ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? সালফারের যোজনী কত হতে পারে? সালফারের যোজনী কখনো 2, 4, 6 হতে পারে। তারপর হচ্ছে তোমার অক্সিজেনের যোজনী 2 হয়। তারপর কার্বনের যোজনী হচ্ছে 2, 4 হয়। এখন আসো যৌগমূলক ও তাদের যোজনী। যৌগমূলক কাকে বলতেছে? দেখো একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে। এটি একটি মৌলের ন্যায় আচরণ করে। এ ধরনের পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। দেখো একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হওয়ার পর ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করলো। এই যে তৈরি করলো, এই তৈরি পরমাণু গুচ্ছটা আবার একটি পরমাণুর ন্যায় আচরণ করবে। এটাকে বলতেছে হচ্ছে পরমাণু গুচ্ছ বা রেডিকাল। বুঝতে পারছো? তাহলে রেডিকাল কি? একাধিক পরমাণু একত্রিত হয়ে একটি ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটা যৌগ তৈরি করলো, আবার এটা আবার একটা মৌলের ন্যায় আচরণ করবে, সেটাকে বলছি আমরা কি বলবো, রেডিকাল বা যৌগমূলক। ওকে। তারপর দেখো কিছু যৌগমূলক দেওয়া আছে, এর হচ্ছে আধান বা যোজনী দেওয়া আছে। যেমন এখানে দেখো আধান এবং যোজনী প্রায় অলমোস্ট সেমই, জাস্ট প্লাস মাইনাস। আধানের ক্ষেত্রে ধনাত্মক বা ঋণাত্মক বুঝাবে, কিন্তু যোজনীর ক্ষেত্রে সেম। যোজনী 1, 2, 3, 4 এর ঋণাত্মক বা ধনাত্মক বুঝাচ্ছে না। যেমন অ্যামোনিয়া NH4, এর হচ্ছে আধান +1, এর যোজনী 1। তারপর হচ্ছে কার্বনেট CO3, এর আধান হচ্ছে -2 এবং হচ্ছে যোজনী 2। তারপরে দেখো এখানে হাইড্রোকার্বনেটের যোজনী 1, আধান 1। তারপর হচ্ছে সালফেট, এর যোজনী হচ্ছে 2 এবং আধান হচ্ছে -2। হাইড্রোজেন সালফেট 1, 2। তারপর হচ্ছে সালফাইট, তারপর হচ্ছে সালফাইট 2, 2। নাইট্রাইট 1, 1। তারপর নাইট্রাইট, ও নাইট্রেট ছিল, নাইট্রাইট দুইটাই একই, 1, 1। দুইটা মানে সাইন আলাদা, NO3, NO2। তারপর ফসফেট 3, 3। হাইড্রোক্সাইড 1, 1। ফসফোনিয়াম। এই সবটা একটু ভালো করে মনে রাখবা যে কার যোজনী কত, অ্যাকচুয়ালি কার যোজনীটা কত, কোন যৌগমূলকের যোজনী কত। তারপর দেখো রাসায়নিক সংকেত লেখার নিয়ম। রাসায়নিক সংকেত লেখার নিয়ম কিভাবে আসলে রাসায়নিক সংকেত দিতে হয় এখানে বলে দেওয়া আছে। তো
এগুলা মনে হয় তোমরা রিডিং বললেই বুঝে যাবা রাসায়নিক সংকেত কিভাবে লেখে। আহ রাসায়নিক সংকেত লেখার আছে, আমরা একটু পড়ি। কোনো মৌলের এক বা একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যা কি, সংখ্যাটি ইংরেজি হরফে, আচ্ছা ইংরেজিতে মৌলটির প্রতীকের ডান পাশে দিতে হয়। ধরো আমি নাইট্রোজেন লিখছি, এখানে নাইট্রোজেন এখানে কয়টা আছে, ধরো দুইটা আছে, তাই না? ডান দিকে নিচে দিলাম, এটা হচ্ছে নিও। তারপর অক্সিজেন থ্রি, তিনটা আছে, ডান দিকে নিচে দিলাম। তারপর দেখো কখনো কখনো কোন যৌগের অণু দুটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত, দুটি ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত। এলো, আচ্ছা দেখো, যদি কোনো সংখ্যা সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয় তাহলে দুটি মৌলের প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের প্রতীক এর পাশে আরেকটি মৌলের যোজনী লিখতে হবে। অর্থাৎ এখানে বলতেছে, যেমন এখানে দেখো আমরা ক্যালসিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে একসাথে বসেছি, দুইটি এখানে পরমাণু আছে। এক্ষেত্রে আমরা কি করব, ক্যালসিয়ামের যে যোজনী দুই, সেটা আমরা ক্লোরিনে ট্রান্সফার করে দিলাম, এই যে দুই। আর ক্লোরিনের যোজনী আমরা একটু আগে পড়েছিলাম যে এক, সেটা আমরা ক্যালসিয়ামে দিলাম। এক লেখার প্রয়োজন নাই, দুই লিখলাম, এক লিখলাম। তারপর হচ্ছে দেখো ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, তাহলে হচ্ছে এটা কিভাবে লিখবো, এই যে অ্যালুমিনিয়ামের তিন, অক্সিজেনকে দিলাম, অক্সিজেনের দুই একে দিলাম। আর এই যোজনীটাকে ভাগ করা যাচ্ছে না দেখে এই অবস্থা দেখলাম। আর যদি কোনোভাবে এক হতো তাহলে ওটা ভ্যানিশ করে রাখতাম, ওটা লেখার প্রয়োজন ছিল না। বুঝতে পারছো? এবার এইভাবে দেখো অ্যামোনিয়া আছে, তারপর না এগুলো যেগুলো যোজনী আছে এগুলো হচ্ছে, দেখো সালফেটের কথা ছিল যোজনী দুই, দুই অ্যালুমিনিয়ামকে দিছে, অ্যালুমিনিয়ামের তিন একে দিছে, ভাগ যায় না দেখে ওই অবস্থায় রাখছে দেখো। তারপরে বলছে যে যদি দুটি মৌলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে হচ্ছে ভাগ করে ভাগফলটি লেখা লাগে। যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেনের দুই কার্বনকে দিয়েছিল এবং কার্বন ডাই অক্সাইডের চার দিয়েছিল, কিন্তু কিন্তু দেখো এখানে চার অক্সিজেনের নিচে হওয়ার কথা ছিল। সে যদি আঁকাই, কোথায় ড্র কোথায়, যদি আমরা এখানে লিখি কার্বন, এই যে কার্বন এবং অক্সিজেন, তাহলে কন্ডিশন মোতাবেক অক্সিজেন দুই দিল এবং কার্বন চার দিল, কিন্তু এটা লেখার কথা, কিন্তু আমরা এটা লিখলাম কেন? কেননা আবার ভাগ যাইতো, দুই দিয়ে চারকে ভাগ দিলে এখানে দুই হতো, এখানে এক হতো। এক লেখার প্রয়োজন নাই, দুই লেখার প্রয়োজন আছে। তার মানে এইটা হলো, বুঝতে পারছো কিভাবে হলো? মানে দুজনে আদান প্রদান করবে, তারপরে হচ্ছে এটাকে ভাগ করবে, ভাগ করে দেখবে সর্বনিম্ন কত কোনটাতে যাইতে পারে বা কত নিচে আসতে পারে। বুঝতে পারছো? তারপর দেখো আণবিক সংকেত বা গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত কি বোঝায় বলতে কি বোঝায়, আণবিক সংকেত বলতে কি বোঝায় দেখো, একটি মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌল বা পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সে সংখ্যা দ্বারা প্রকাশ করাকে আণবিক সংকেত বলে। যেমন দেখো এখানে প্রোপেন আছে, প্রোপেন কয়টা, দেখো হাইড্রোজেন চারটা আছে, প্লাস হচ্ছে কার্বন দুইটা আছে, তিনটা আছে। এখানে দেখো এটাকে বলছি আমরা আণবিক সংকেত, অর্থাৎ কতটি পরমাণু আছে সেটা আসলে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে বলছি আমরা আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত বলতে বোঝাবে কিভাবে আসলে কি স্ট্রাকচারে একটা আরেকটার সাথে যুক্ত আছে, এটাকে বলছি আমরা গাঠনিক সংকেত। দেখো আবার একটি অণুতে মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে প্রতীক বা বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। যেমন দেখো এখানে তিনটা কার্বন ছিল, প্লাস হাইড্রোজেন গুলো কিভাবে এদের সাথে যুক্ত ছিল, যেমন দেখো সিকোয়েন্স মেনটেন করে উপর থেকে তিনটা আসছে, নিচ থেকে তিনটা আসছে এবং ডান বাম থেকে দুইটা আসছে, এভাবে আটটা গঠন করছে, এটাকে বলছি আমরা গাঠনিক সংকেত। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। তারপর দেখো আবার পানির আণবিক সংকেত H2O, তাহলে এটা কিভাবে স্ট্রাকচারালি আণবিক ভাবে, এই যে H2O, হাইড্রোজেন দুইটা অক্সিজেন একটা, বাট গাঠনিক ভাবে কি, এই যে দেখো এইভাবে গাঠনিক ভাবে গঠিত হয়ে থাকে। কারণ হচ্ছে অষ্টক বা দুইয়ের নিয়ম, অষ্টক বা দুইয়ের নিয়ম, এই যে অষ্টক বা দুইয়ের নিয়ম বলতে পরমাণুর শেষ কক্ষপথে দুইটি বা আটটি যে মৌল যোজনী করার প্রবণতা থাকে সেটাকে বলছি আমরা অষ্টক। যেমন এখানে বলছে যে মিথেন, কার্বন একটা, হাইড্রোজেন চারটা, দেখো হাইড্রোজেনের কিন্তু একটা করে থাকে। এই যে কার্বনের যে শেষ কক্ষপথে চারটা যোজনী ছিল, এর একটা অ্যাট্রাকশন আছে যে আমাকে আরো চারটা নিতে হবে, তখন কি করে হাইড্রোজেনকে চারটাকে দাগ দেয়। তখন হাইড্রোজেনের একটা করে ছিল, ওরা এসে শেয়ার করে, তার মানে হচ্ছে কার্বনের হচ্ছে চারটা এক্সট্রা আসলো, চারটা হাইড্রোজেন আসার কারণে, প্লাস হচ্ছে যেগুলো হাইড্রোজেন আসলো ওগুলো শেয়ার করার মাধ্যমে কার্বনের একটা করে নিয়ে চারটা করলো। এই যে আটটা করার প্রবণতা, এটাকে বলছে হচ্ছে অষ্টক, অষ্টকের নিয়ম। এবং দুইয়ের নিয়মটা খুব একটা কাজে লাগে না, শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে কাজে লাগে।
এখন আসো নিষ্ক্রিয় গ্যাস বা স্থিতিশীল স্থিতি স্থিতিশীলতা। আচ্ছা, এটা কিভাবে বুঝবো? শেষ কক্ষপথ একদম ক্লিয়ারলি পূরণ থাকবে। যেমন এস এর ধারণ ক্ষমতা হচ্ছে 2, পি এর ধারণ ক্ষমতা হচ্ছে 6। তাহলে দেখো শেষ কক্ষপথে যাতে দেখো 6 আছে প্লাস হচ্ছে 6 আছে, তার মানে ধারণ ক্ষমতা একদম লিমিট ক্রসও করেনি, একদম কমও নাই, একদম এক্স্যাক্টলি পারফেক্ট আছে। এগুলোকে বলছি আমরা স্থিতিশীলতা। অর্থাৎ পর্যায় সারণীতে যে 18 নাম্বার গ্রুপে যে মৌলগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস বা স্থিতিস্থাপকতা স্থিতিস্থাপকতা বেশি থাকে, কেননা এর এর হচ্ছে কোনো এর যেহেতু শেষ কক্ষপথ পূর্ণ আছে, এর শেষ কক্ষপথ পূর্ণ আছে, এর হচ্ছে কারো থেকে নেওয়ার প্রয়োজন নেই বা কাউকে দেওয়ার প্রয়োজন নেই। তাই এর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ স্থিতিশীলতা বজায় থাকে। তারপরে আসো রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বন্ধনের কারণ কি? কারণ মূলত একটাই, এরা মূলত নিষ্ক্রিয় হওয়ার চিন্তা ভাবনা করে। এরা চায় যে আমরা আমাদের শেষ কক্ষপথ থেকে পথটাকে অ্যাটলিস্ট শেষ কক্ষপথটাকে অ্যাটলিস্ট ক্লিয়ার রাখবো। অর্থাৎ আমরা আট আটটা পূরণ করব বা 2টা পূরণ করব, এই যে এই চিন্তা ভাবনা থেকে এরা মূলত রাসায়নিক বন্ধন গঠন করে। তারপর ক্যাটায়ন আনায়ন আনায়ন, তাহলে ক্যাটায়ন কাকে বলে? যেটা মনে করো হচ্ছে একটা ইলেকট্রন দান করে সেটা হচ্ছে ক্যাটায়ন হয়ে যায়। তারপর হচ্ছে যেটা একটা ইলেকট্রন গ্রহণ করে সেটাকে আমরা বলছি আয়নায়নে ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। তারপর আসো আয়নিক বন্ধন বা তড়িৎ যোজী বন্ধন। আয়নিক বন্ধন বলতে এমন বন্ধনকে বোঝায় যেখানে দেখো, আচ্ছা যদি আমরা একটু দেখি, ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান কম হওয়ায় এটি সর্বশেষ শক্তি স্তরে একবার ইলেকট্রন গ্রহণ ত্যাগ করে ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন ক্যাটায়নে পরিণত হয়। আবার অধাতুগুলো ইলেকট্রন আসক্তির মান বেশি হয়, এরা সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধান বিশিষ্ট আনায়নে পরিণত হয়। এভাবে সৃষ্ট বিপরীত হচ্ছে আধান আধানের ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির বিদ্যুৎ আকর্ষণিক আকর্ষণ বল কাজ করে। এই ইলেকট্রোস্ট্যাটিক বল বা কুলম্ব আকর্ষণ বলের কারণে একে অপরের সাথে যুক্ত হয়। এই যে যে ধরনের আকর্ষণের ফলে ক্যাটায়ন আয়ন পরস্পরের সাথে যুক্ত থাকে সেটাকে বলছে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। যেমন সোডিয়াম ক্লোরিনের সাথে বন্ধন গঠন করে হচ্ছে তোমার কি করে, সোডিয়াম ক্লোরাইড গঠন করে। এই যে দেখো একটা ইলেকট্রন সোডিয়াম দান করবে, এই যে একটা ইলেকট্রন দান করলো, প্লাস হচ্ছে ক্লোরিন কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে সোডিয়াম একটা দান করে শেষ কক্ষপথ ক্লিয়ার করলো এবং ক্লোরিনও একটা ইলেকট্রন গ্রহণ করে দেখো একটা ফিল করে নিল। তার মানে এই যে স্ট্রাকচারালি যে একে অপরের সাথে আহ যুক্ত হলো বা বন্ধন গঠন করলো, এটাকে বলতেছে মূলত আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। এখন আসো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে হচ্ছে দুটা ঋণাত্মক মৌল বা দুটা দুটা হচ্ছে অ্যানায়ন বা ঋণাত্মক আধানযুক্ত পরমাণু দুটা পরস্পরের সাথে যুক্ত হয়ে গঠন করবে। এখানে দেখো ক্লোরিনের শেষ কক্ষপথে পিতে 6টা থাকার কথা, এখানে 5টা আছে। এখন 5টা থাকার কারণে এ হচ্ছে একটা গ্রহণ করবে। আবার যদি আমরা হাইড্রোজেনের দিকে তাকাই, হাইড্রোজেনের দেখো শেষ কক্ষপথে কয়টা? একটা আছে। এও কি চাবে না যে আমরা হচ্ছে আরেকটা গ্রহণ করে আমার শেষ কক্ষপথে 2টা করে আমি ক্লিয়ার হই? তখন এ কি করে, আরেকটা হাইড্রোজেনের সাথে গ্রহণ করে, এই যে দেখো স্ট্রাকচারালি 2টা একসাথে মিল হয় একটা বন্ধনে আবদ্ধ হয়। এটাকে বলতেছে সমযোজী। অর্থাৎ 2টা ঋণাত্মক মিলে যে বন্ধন গঠন করলো সেটাকে বলতেছে সমযোজী। বা অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি? শেষ কক্ষপথে আরো 2টা লাগতো, এরও আরো 2টা লাগতো। মনে করো এখানে 2টা অক্সিজেন আছে, 2টা লাগতো। তাই এ যদি একে 2টা শেয়ার করে, এ যদি এ 2টা শেয়ার করে, তাহলে এরও আপাতত দৃষ্টিতে 8টা হচ্ছে, এরও 8টা হচ্ছে। তার মানে এইভাবে সমযোজী যৌগ গঠন করে। তারপর আসো আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য। দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। যারা হচ্ছে আয়নিক বন্ধনে আবদ্ধ, যেমন ক্যাটায়ন এবং অ্যানায়ন, যেগুলো হচ্ছে কঠিন ভাবে, অর্থাৎ এদেরকে হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি, সহজে ভাঙা যায় না। কিন্তু যেগুলো সমযোজী যৌগ, যেমন ডাবল হাইড্রোজেন বা ডাবল ক্লোরিন বা ডাবল অক্সিজেন, এদেরকে অল্প হিট
বা অল্প প্রেসার দিলে এরা হচ্ছে ভেঙে যায়। তারপর দ্রাব্যতা, অধ্যায় দেখি অনেক বড়, শেষে হচ্ছে। আচ্ছা ধরো দ্রাব্যতা কি বোঝাচ্ছে, এখান থেকে যদি আমরা দ্রাব্যতা পড়ি। আচ্ছা তোমরা একটি বিকার, কাঁচের পাত্র, পাত্রে নির্দিষ্ট পরিমাণ পানি নাও, এরপর এতে আয়নিক যৌগ হিসাবে সোডিয়াম ক্লোরাইড যুক্ত করে করে নাড়তে থাকো। এরপর কাপড় কাঁচা সোডা, এগুলো তুতে বা অন্যান্য বেশ কয়েকটি আয়নিক যৌগ একইভাবে পরীক্ষা সম্পন্ন করো। পরীক্ষা দিয়ে আমরা কি করবো? আচ্ছা দেখো, আচ্ছা এখানে মেইনলি আমি তোমাদেরকে দিয়ে বুঝাই দেই। এই যে দেখো, এটা পানি আছে না, পানিতে কি থাকে? পানিতে মূলত থাকে, কি কি থাকে? অক্সিজেন এবং হাইড্রোজেন থাকে। যদিও এটা সমযোজী বন্ধন, কিন্তু এই যে অক্সিজেনের যদি আমরা আহ এটা মনে করো হাইড্রোজেন, হাইড্রোজেনের শেষ কক্ষপথে দুইটা, কিন্তু অক্সিজেনের যদি দেখি শেষ কক্ষপথে দুইটা ছিল, অক্সিজেনের কিন্তু আরো কক্ষপথ ছিল। দেখো, এর হচ্ছে কেন্দ্র থেকে এর দূরত্বটা কম, এর কেন্দ্র থেকে এর দূরত্বটা বেশি। এর যে দুইটা ছিল, অক্সিজেনের দুইটা এক্সট্রা অক্সিজেন লাগতো, তো দুইটাই ঋণাত্মক। বাট দেখো, এর থেকে এর আকর্ষণ শক্তিটা বেশি। হাইড্রোজেনের মানে অক্সিজেনের থেকে হাইড্রোজেনের আকর্ষণ শক্তিটা বেশি, এবং অক্সিজেনের আকর্ষণ শক্তিটা এখানে এই ক্ষেত্রে কম একটু। এর কারণে, এর কম হওয়ার কারণে এর মাইনাস একটু আধান তৈরি হবে, আর এর যে আকর্ষণটা একটু বেশি, এটা প্লাস তৈরি হবে। এটাকে মূলত বলতেছে। কিন্তু মূলত দুইটাই হচ্ছে কিন্তু ঋণাত্মক, দুইটাই হচ্ছে মাইনাস। কিন্তু এই যে বন্ধনটা গঠন করছে পানিতে, এটাতে একটু মাইনাস হলো, কেননা এর হচ্ছে আকর্ষণ শক্তিটা এই ক্ষেত্রে কম। আর এটা হচ্ছে প্লাস হলো, কেননা এর আকর্ষণ শক্তিটা একটু বেশি। এটাই মূলত বুঝাইছে এখানে। তারপর দেখো বিদ্যুৎ পরিবাহিতা, এখান থেকে রিডিং করলে বুঝে যাবা। তারপর দেখো ধাতব বন্ধন, ধাতব বন্ধন কি? আমরা বললাম হচ্ছে প্লাস মাইনাসে হচ্ছে আয়নিক বন্ধন আয়নিক গঠন করে, আয়নিক বন্ধন মাইনাস মাইনাসে সমযোজী গঠন করে। এখন আসো, প্লাস প্লাসে কি গঠন করে? প্লাস প্লাসে হচ্ছে তোমার হচ্ছে ধাতব বন্ধন গঠন করে। কি গঠন করে? ধাতব বন্ধন। আচ্ছা, তাহলে এটা বন্ধন গঠন করার প্রক্রিয়া কি? তারপর যদি আমরা দেখি, এখানে সংখ্যা কথা থেকে আছে, দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন তৈরি হয় সেটাকে বলতেছে ধাতব বন্ধন। যেমন আমরা লোহা দেখি, ফেরাস কিন্তু হচ্ছে অনেকগুলা ফেরাস মিলে হচ্ছে তোমার হচ্ছে ধাতব বন্ধন গঠন করা হয়। বুঝতে পারছো? তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা সংজ্ঞার দিকে একটু খুঁজি, তাহলে দেখো, যাই হোক এখানে অনেক সংজ্ঞা নেই, তোমরা একটু রিডিং করে নিবা। তবে এখান থেকে দেখো পারমাণবিক শ্বাস কোথায় তৈরি হয়? ধাতব বন্ধনে। কিভাবে তৈরি হয়? এই যে ধনাত্মক গুলা যে পরস্পরের সাথে যুক্ত হলো, যুক্ত হওয়ার পর এই যে মাঝে একগুলা গ্যাপ তৈরি হবে, এগুলোকে মূলত হচ্ছে পারমাণবিক শ্বাস তৈরি হয়, শ্বাস বলে, বা পারমাণবিক শ্বাস বলে। অর্থাৎ এটা কোন জায়গায় তৈরি হয়? ধাতব বন্ধনে তৈরি হয়। বুঝতে পারছো? আহ ধাতুর পরিবাহিতা, অর্থাৎ ধাতুতে মনে করো, ধরো তুমি হচ্ছে একটা ধাতু, এখানে তুমি বিদ্যুৎ অ্যাড করছো। এখন এখানে কি থাকবে? ইলেকট্রন গুলো সঞ্চরণশীল ইলেকট্রন থাকে এখানে, অর্থাৎ ইলেকট্রন গুলো দৌড়াতে থাকবে, দৌড়ায় দৌড়ায় একদম এই পর্যায়ে ইলেকট্রনটা রানিং এ চলে আসবে। তাহলে এটাকে বলতেছে ধাতব পরিবাহিতা। বুঝতে পারছো? তারপরে এখন আসো আমরা, পঞ্চম অধ্যায় শেষ, এখন আমরা চলে যাই ষষ্ঠ অধ্যায়ে। মেজাজটা গরম হয়ে যাচ্ছে। তারপর দেখো ষষ্ঠ অধ্যায়ের নাম মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। তাহলে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা সম্পর্কে এই অধ্যায়ে পড়বো আমরা। তো এখানে দেখো,
মোল কি? রাসায়নিক পদার্থ পরিমাণের একক, ফিজিক্সেও আছে। 12টি অক্সিজেন, 1 ডজন অক্সিজেন, সেম কথা। 100টি অক্সিজেন, 100, 1000টি 1000, আমরা জানি। তেমনি ভাবে 6.023 10 টু দি পাওয়ার 23, এটাকে বলতেছে 1 মোল। ঠিক আছে, 1 মোল অক্সিজেন, অর্থাৎ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি অক্সিজেন যুক্ত হলে 1 মোল অক্সিজেন গঠন করবে। তারপর যদি আমরা নাইট্রোজেনের কথা ভাবি, 6.023 ইনভার্স ইন্টু 10 ইনভার্স 23 টি নাইট্রোজেন একসাথে যুক্ত হলে 1 মোল নাইট্রোজেন গঠন করবে। তাহলে বুঝলা? তাহলে এটাকে বলতেছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে অতএব এতটি সংখ্যাটি, মানে এত সংখ্যাটি পরমাণু বা অণু, আয়ন একসাথে যুক্ত হয়ে সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে এই সংখ্যাটা অ্যাভোগাড্রোর সংখ্যা, এটা হচ্ছে পরমাণু, আয়ন। অর্থাৎ এতগুলো সংখ্যক পরমাণু যুক্ত হলে এত আহ, মৌল পরমাণু, এত মোল পরমাণু গঠন করবে। তারপর হচ্ছে এত সংখ্যক অণু যুক্ত হলে এত মোল অণু গঠন করবে। এত সংখ্যক আয়ন যুক্ত হলে এত মোল আয়ন গঠন করবে। এটাকে বলতেছে, আচ্ছা আমরা একটু সামনে বললে ক্লিয়ার হয়ে যাবে, এটাকে বলতেছে অ্যাভোগাড্রোর সংখ্যা। যেমন এখানে দেখো, কার্বন পরমাণু আছে, তাহলে এত সংখ্যক কার্বন মিলে 1 মোল কার্বনের পরমাণু গঠন করবে। তারপরে দেখো, এখানে ম্যাথ দেওয়া আছে, ম্যাথ থেকে তো এইভাবে আসবে না, তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা কত ওটা বলবে। তারপরে গ্যাসের মোলার আয়তন কিভাবে বের করবা? অর্থাৎ 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তা ওই গ্যাসের মোলার আয়তন বলে। তাহলে এর সূত্র হচ্ছে, মোল সংখ্যা বের করার সূত্র হচ্ছে N=W/M। এম তে মূলত কি বোঝাচ্ছে? আণবিক ভর। আর ভিতে হচ্ছে এটা আয়তন। তোমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। ওটা না করলে এইটা সূত্র অ্যাপ্লাই করতে পারো, যে এম তে মূলত হচ্ছে অনুসংখ্যা বোঝাবে, এম তে হচ্ছে তোমার, আর হচ্ছে তোমার কি, এটাকে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করবে। অর্থাৎ কতটি সংখ্যা আছে সেক্ষেত্রে তোমার হচ্ছে মূলত অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করলে তোমার কত মোল অণু আছে, ওই জায়গায় গ্যাস আছে, সেটা বের হবে। এইভাবে ডিপলি যাওয়ার দরকার নেই। এমতে হচ্ছে তোমার হচ্ছে কি বোঝাচ্ছে, আণবিক ভর। আণবিক ভর আর হচ্ছে ডাব্লিউটা ওয়েট। এখন আসো মোলার দ্রবণ। মোলার দ্রবণ, দ্রবণ। আচ্ছা, এখান থেকে তেমন কিছু নাই, তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, পিডিএফ থেকে ভালো করে পড়ে নেবা, যেগুলা কোশ্চেনে আসার মতো। অনেক ম্যাথ, অনেক অনেক ম্যাথ। কোন যৌগ শতকরা সংযুক্তি বের করার সূত্র হচ্ছে, তোমার শতকরা সংযুক্তি বের করার সূত্র মোলের পারমাণবিক ভর গুণন হচ্ছে পরমাণুর সংখ্যা গুণন 100 ভাগ যৌগের আণবিক ভর। এটা পার্সেন্টেজ করে, তো ম্যাথ ছাড়া দেখতেছি কিছুই নাই। ম্যাথ 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 ম্যাথ। রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া এখানে কি বলছে, যদি যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ না নিজের ধর্ম বৈশিষ্ট্য হারিয়ে নতুন একটা ধর্ম লাভ করে, সেই পরিবর্তনকে বলবো রাসায়নিক পরিবর্তন। যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় কোনো পদার্থের ধর্ম বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম গঠন করে তাকে বলছি আমরা রাসায়নিক পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন ঘটে যেখানে, সেটাকে বলছি আমরা রাসায়নিক বিক্রিয়া।
আর রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে। অর্থাৎ এখান থেকে আমরা তিনটা সংজ্ঞা পেলাম। অর্থাৎ যার মাধ্যমে কোনো পদার্থের পরিবর্তন হয় সেটাকে বলবো রাসায়নিক পরিবর্তন, আর যেই রাসায়নিক পরিবর্তন হয় যেই প্রক্রিয়া তাকে বলবো রাসায়নিক বিক্রিয়া। আর যে রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে সংক্ষেপে প্রকাশ করার জন্য যে ডিজিট গুলো বা সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলছি রাসায়নিক সমীকরণ। ওকে, তারপরে দেখো এখানে বলছে যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় তাকে বলা হয় উৎপাদক পদার্থ। যেমন এখানে যদি আমরা দেখি হাইড্রোজেন অক্সিজেন দুইটা পদার্থ নিয়ে গঠন করা হচ্ছে না, তাহলে এগুলো হচ্ছে উৎপাদক পদার্থ বলা হচ্ছে। আর রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ আকারে লেখার জন্য কতগুলো নিয়ম মানা হয় সেগুলো হলো, অর্থাৎ রাসায়নিক সমীকরণ কিভাবে লেখা যায়। যেমন তীর চিহ্ন বা সমান সমান চিহ্ন বসাতে পারি, এই যে এখানে তীর চিহ্ন বা সমান সমান চিহ্ন বসাতে পারি। বিক্রিয়া সমূহ বিক্রিয়ক সমূহ উৎপাদক সমূহকে রাসায়নিক প্রতীক সংকেতের মাধ্যমে লেখা হয়। একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ক সমূহের মাঝে যোগ চিহ্ন দেখা হয়। দেখো এখানে হাইড্রোজেন অক্সিজেন দুইটার মাঝে যোগ চিহ্ন দিচ্ছি। তারপর দেখো যে প্রক্রিয়ায় সমীকরণের বাম পাশে বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা এবং ডান পাশে একই মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয়, সেই প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সমতা বলে। অর্থাৎ দেখো এখানে দুইটা হাইড্রোজেন, এখানে না দুইটা না, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা আছে, দুই দুই চারটা, এখানে কয়টা দুইটা, অর্থাৎ চার, চার আর দুই কত হলো, ছয়টা হলো। এখানে দেখো চারটা হাইড্রোজেন, মানে দুইটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন, কথা হলো চারটা, প্লাস হচ্ছে এক্সট্রা ভাবে এই যে নিচে দুইটা আছে, তার মানে এখানে ছয়টা হলো। এই যে এইভাবে সমান করার প্রক্রিয়াটা হচ্ছে রাসায়নিক সমতা। তারপর দেখো তীর চিহ্নের পরে হচ্ছে যেটা উৎপাদন হচ্ছে সেটাকে পরে লিখতে হচ্ছে। মানে এইগুলোই বলা আছে বেসিক থেকে আসলে কিভাবে রাসায়নিক সমীকরণ লেখা লাগে, এই যে উৎপাদক, তারপর তীর চিহ্ন, প্লাস সাইন, সমতা ইত্যাদি ইত্যাদি বিষয়। তারপর রাসায়নিক সমীকরণের সমতাকরণ, কিভাবে সমতাকরণ করতে হয় দেখো কোশ্চেন আসতে পারে নিচের কোনটি সমতাকরণ ঠিক আছে। দেখো এখানে দেখো ম্যাগনেসিয়াম কয়টা, একটা। হাইড্রোজেন এবং ক্লোরাইড কয়টা, দুইটা। আহ, তাহলে এখানে কয়টা আছে, এখানে মেনলি তোমার হচ্ছে তিনটা আছে, বাট এইদিকে দেখো ম্যাগনেসিয়াম দুইটা, একটা, ক্লোরিন দুইটা, তাহলে কয়টা হলো, তিনটা হলো, আবার হাইড্রোজেন দুইটা। তো কি হলো, এখানে তোমার পাঁচটা হলো, এখানে তোমার তিনটা হলো। এখানে তাহলে তোমার পাঁচটা আছে, তাহলে এই দিকেও পাঁচটা করতে হবে। এইদিকে কিভাবে পাঁচটা করবা, দেখো যদি এখানে সামনে যদি তুমি কোনোভাবে দুই বসায় দাও, এই যে এখানে সামনে যদি কোনোভাবে দুই বসায় দাও, কোথায় লিখছি সমীকরণ দেখো, এখানে সামনে দুই বসায় দিলা, তার মানে দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন হলো, চারটা আর একটা পাঁচটা, এইভাবে। তাহলে এখানেও পাঁচটা হয়ে গেল, প্লাস এখানে তো অলরেডি পাঁচটা হয়ে গেছে, তার মানে সমতাকরণ করার প্রক্রিয়া যেদিকে বড় আছে ওই সিকোয়েন্সটা মেনটেন করার জন্য সামন দিকে বা পিছন দিকে তোমার হচ্ছে ডিজিট বা সংখ্যা বসাতে হবে। বুঝতে পারছো? তারপর যদি আমরা দেখি এখানে দেখো কয়টা আছে, দেখো সোডিয়াম দুইটা, কার্বন একটা, অক্সিজেন তিনটা। তাহলে দেখো এখানে দেখো সোডিয়াম দুইটা, আচ্ছা এটা আগে দেখি, সমতাকরণের আগে দেখি তারপর সমতাকরণে দেখি। সোডিয়াম দুইটা, আচ্ছা সোডিয়াম একটা দেওয়া আছে, তাহলে এখানে দুইটা করতে হবে। তাহলে এখানে সামনে দুই দিলাম, সামনে দিলে কিন্তু ক্লোরিনও দুইটা হয়ে গেল, কিন্তু ক্লোরিন তো এখানে একটা ছিল, তাহলে এখানেও সামনে দুই দিতে হবে। তাহলে সে এখানেও সামনে দুই দিলাম, এই যে দেখো দুইটা হাইড্রোজেন ক্লোরিন হলো, এদিকেও কিন্তু দুইটা হাইড্রোজেন ক্লোরিন হয়ে গেল। তারপরে দেখো এখানে দেখো একটা কার্বন, এখানেও একটা কার্বন, ঠিক আছে। এখানে অক্সিজেন দুই তিনটা আছে, তিনটা ছিল, এখানেও দেখো একটা, দুইটা, তিনটা, মানে সেম আছে, এটার কোনো প্রয়োজন নাই। তারপর দেখো এখানে হাইড্রোজেন কয়টা ছিল, হাইড্রোজেন এখানে দেখো দুইটা হয়েছে, এখানে তো আমরা দুই অ্যাড করে দুইটা করে দিছি, বুঝতে পারলা? আবার যদি একটু দেখি হয়তো বা তোমরা বুঝো নাই সমতাকরণটা। আচ্ছা আমরা এটাকে যদি আমরা অন্য স্লাইডে লিখি, এন এ, আর কি ছিল, 2CO3, CO3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড ইকুয়ালস টু কি হয়েছে,
তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পানি, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা নিচে লিখলাম সোডিয়াম ক্লোরাইড, পানি, প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো সমতা করতে হবে, সমতা করতে গেলে এখানে যতটা আছে এখানেও অতটা করতে হবে। তাহলে দেখো এখানে নাইট্রোজেন কয়টা আছে? নাইট্রোজেন দুইটা, বাট এখানে একটা আছে, তার মানে সামনে দুইটা দিলাম। সামনে দুইটা দেওয়ার কারণে এখানে দেখো ক্লোরিনও দুইটা হয়ে গেছে। নাইট্রোজেন মিলছে ঠিক আছে, ক্লোরিন দুইটা হয়ে গেছে। এখন ক্লোরিন এখানে তো একটা ছিল, এখন উপরেরটাকে দুইটা করার জন্য সামনে দুইটা দিলাম, ঠিক আছে। এখন দেখো সামনে দুইটা দিলাম, ঠিক আছে, ওকে, এভরিথিং ইজ ওকে। তারপরে দেখো এখানেও দুইটা হলো, এখানেও দুইটা হলো। হাইড্রোজেন কয়টা আছে এখানে? দুইটা। এখানেও দেখো দুইটা আছে। এখন আসো, কার্বন কয়টা আছে? এখানে দেখো কার্বন একটা আছে, এখানেও একটা আছে, ক্লিয়ার। তারপর দেখো এখানে অক্সিজেন কয়টা আছে? তিনটা। এখানে দেখো একটা, দুইটা, দুই আর একটা তিন। তোমরা বুঝতে পারলা? এইভাবে সমাধান করতে হয়। অর্থাৎ এখানে দেখবা এখানে কয়টা আছে, ওইটা পরের ধাপে মিল করার চেষ্টা করবা সামনে কোনো ডিজিট দিয়ে। এখন মিল করতে গিয়ে দেখো যে ক্লোরিন এখন বাড়তি হয়ে গেছে বা অন্য কোনো সংখ্যা বাড়তি হয়ে গেছে। এখন এটাকে বাড়তি করার জন্য আগের জায়গায় ফিরে এসে ওখানেও বাড়াই দিতে হবে। ওখানে বাড়াই দিয়ে পাশে যেগুলো আছে, যেমন হাইড্রোজেন আমরা দেখলাম সেম আছে কিনা, এটা সেম আছে, তার মানে এটা ঠিক আছে। অর্থাৎ যেগুলো বাড়ানোর প্রয়োজন সেগুলো আমরা বাড়াচ্ছি, বাড়াইতে বাড়াইতে দেখবো মিলে যাবে। আর মিলানোর পরে এটাকে বলছি আমরা সমতাকরণ প্রক্রিয়া। বুঝতে পারছো? এতটুকু, আরেকটা কি করাই দিব? আরেকটা কি করাই দিব। দেখি আরেকটা যদি পড়ানোর চিন্তা ভাবনা করি তাহলে দেখো এখানে দেখো অ্যালুমিনিয়াম, এই কাজ করে না। অ্যালুমিনিয়াম কয়টা আছে? দুইটা, বাট এখানে কয়টা আছে? কয়টা আছে? এখানে কয়টা আছে? একটা। তাহলে এখানে দুইটা করতে হবে, এই যে দুইটা করলাম, করলাম, দুইটা করলাম। প্লাস এইদিকে দেখো ক্লোরিন কিন্তু আগে থেকে তিনটা ছিল, এখানে আরো হয়ে গেল দুইটা, মানে ছয়টা হয়ে গেল। ক্লোরিন কয়টা হয়ে গেল? ছয়টা ক্লোরিন হয়ে গেছে। তার মানে ছয়টা যেহেতু ক্লোরিন আছে, এখানে একটা আছে, তাহলে এখানেও ছয়টা করতে হবে। এই যে সামনে ছয় দিলাম, কিন্তু এখানে ছয়টা ক্লোরিন করলাম ঠিক আছে, বাট অক্সিজেনকে একটু বাড়াই ফেলছে। দেখো এখানে ছয়টা হয়ে গেছে, এখানে তো কয়টা ছিল? দুইটা ছিল। তাহলে অক্সিজেন আরো তিনটা বাড়াতে হবে, মানে তিন যদি সামনে দাও তাহলে তিন গুণ বাড়ে গেল, তিন দুগুণ ছয়। তাহলে অক্সিজেনের লেভেলটাও মিলছে, অ্যালুমিনিয়ামের লেভেলটাও মিলছে, এখন শুধু ক্লোরিনের লেভেলটাও মিলছে। এখন জাস্ট অক্সিজেনটা দেখি, অক্সিজেন কয়টা এখানে আছে? তিনটা। এখানে কয়টা? একটা আছে, সামনে তিন দিছি মানে এইটা তো আছে, তার মানে তিনটা অক্সিজেন। বুঝতে পারলা? এইভাবে আমরা সমতকরণ করবো। আরেকবার করাই দিব। আচ্ছা আমি তো আরেকবার করাই দিই। তাহলে এখানে মেইনলি তোমরা সমতাকরণের ক্ষেত্রে দেখবা যে প্রথমত কি দেখতে হবে, সামনে কত আছে? অ্যালুমিনিয়াম দুইটা, এখানে কয়টা আছে? একটা। তার মানে এখানে দুইটা করবো, চোখ বন্ধ করে এখানে দুই দিলাম সামনে, তাহলে দুইটা হয়ে গেল, ঠিক আছে। বাট এখানে তো ক্লোরিন তিনটা ছিল, তার মানে সামনে দুইটা হয়ে গেল, দুই তিন দুগুণ ছয়টা হয়ে গেছে। কিন্তু এখানে তো একটা আছে, তার মানে এখানেও ছয়টা করতে হবে। এই যে ছয়টা দিলাম, ছয়টা ঠিক আছে। ক্লোরিন ঠিক আছে, অ্যালুমিনিয়াম ঠিক আছে। এখন হাইড্রোজেন অক্সিজেন নিয়ে পড়বো। এখন হাইড্রোজেন দেখলাম ছয়টা আছে এইদিকে, কিন্তু এইদিকে দুইটা আছে, তার মানে এইদিকেও ছয়টা করতে হবে। তাহলে সামনে যদি আমরা তিন দিই তাহলে হচ্ছে তিন দুগুণ ছয়টা, মিলে গেল হাইড্রোজেন। তারপর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন দেখো এখানে তিনটা আছে, এখানে দেখো সামনে তিন এবং পিছনে এক, মানে তিন অক্ষে তিন, তিনটা আছে। তার মানে দেখো সিক্স, এখানে সিক্স হলো, দুই হলো, এখানে তিন হলো। দেখো যদি আমরা অ্যান্সারের দিকে যাই, সিক্স দুই তিন। বুঝতে পারলা? এইভাবে কিন্তু মূলত সমতাকরণ করে। তারপর দেখো মৌল এবং রাসায়নিক সমীকরণ। মৌল এবং রাসায়নিক সমীকরণ এই সমতাকরণ দিয়ে রাখছে। আচ্ছা, অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা গুণ করছে। আচ্ছা ওগুলো অতটা ডিপলি আসে না। দেখি এখান থেকে আর কি আসার মতো। লিমিটিং লিমিটিং বিক্রিয়া। আচ্ছা দেখো, রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বলে, এবং যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে উৎপাদক বলে। রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়া সংগঠনের জন্য সবগুলো বিক্রিয়ক পরিমাণ মাফিক সরবরাহ করা যায় না। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া করার জন্য এখানে তোমার হচ্ছে কোথায় গেল কারসার, সোডিয়াম আছে,
জাস্টটা খালি গরম করে। ধরো এখানে সোডিয়াম আছে, এখানে আছে প্লাস ক্লোরিন আছে। এখন তোমার হচ্ছে লাগবে সোডিয়াম ক্লোরাইড, এটা পরে হয়ে গেছে, ওই পাশে হবে। তাহলে ধরো আমরা 100 গ্রাম তৈরি করবো এটা, বাট এখানে তোমার এক্স্যাক্টলি 100 গ্রাম তৈরি করার মতো মনে করো ক্যাপাসিটি নাই। বুঝতে পারছো? ধরো এই যে এখানে মনে করো এটার নাইট্রোজেন 100, মানে সোডিয়াম এতটা আছে যে 100 গ্রাম তৈরির জন্য পারফেক্ট, বাট ক্লোরিন আছে 90 গ্রাম তৈরির জন্য পারফেক্ট। অর্থাৎ এই যে অসামঞ্জস্যতা, সেটাই বলতেছে লিমিটিং বিক্রিয়ার ক্ষেত্রে। দেখো, ফলে কি হলো, ফলে দেখা যাচ্ছে যে একটি বিক্রিয়া শেষে শেষ হয়ে যাবে, যেমন এখানে বিক্রিয়া শেষে ক্লোরিন কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু সোডিয়াম আরো 10% এক্সট্রা থাকবে। অন্য একটি কোথায় গেল, অন্য একটি বিক্রিয়া শেষে কিছু পরিমাণ উদ্বৃত্ত রয়ে যায়, অবশিষ্ট থেকে যায়। রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়া শেষে শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়া বলে। অর্থাৎ দেখো এখানে 90 গ্রাম ক্লোরিন ক্যাপাসিটি ছিল দেখে ক্লোরিন শেষ হয়ে গেছে, কিন্তু সোডিয়াম ছিল, এই কারণে এটাকে বলছি লিমিটিং বিক্রিয়া আছে। যাই হোক, লিমিটিং করতে করতে এটাই মাথায় এসে গেছে, খালি বারবার ওটাই আসতেছে। যাই হোক, ওকে, তাহলে এটাই দেখো। তাহলে লিমিটিং বিক্রিয়া কি, যেটা বিক্রিয়াতে দ্রুত শেষ হয়ে যাবে, লিমিটিং বিক্রিয়া। ওকে, তারপরে দেখো এখান থেকে আসার মতো এক্সাম্পল। এখন আসো অধ্যায় শেষ, তাহলে এই অধ্যায় মোটামুটি আমাদের শেষ। তাহলে আজকের ক্লাসের টপিক কি ছিল, যে রাসায়নিক বন্ধন ও মৌলের ধারণা। আশা করে যায় তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দিছি, ঠিক আছে? তোমাদের এই যে 6টা ক্লাস ক্লিয়ার হয়ে গেল, আমরা যখন এই বাকি 6টা ক্লিয়ার করব, তারপর ডিরেক্টলি মডেল টেস্ট যাব। মডেল টেস্টে এখন যদি তোমাদের 100টা মডেল টেস্ট নেওয়া লাগে বা সময় হাতে থাকে, আমরা 100টা মডেল টেস্ট ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা অধ্যায়গুলোকে দ্রুত ক্লিয়ারেন্স করে, মানে ক্লিয়ার করে একদম অ্যান্সারের মানে মডেল টেস্টের দিকে যাব, যাতে আমরা এখানে তো 30টা করে এমসিকিউ দিচ্ছে, আমাদের প্র্যাকটিস গুলো দেখতে পাচ্ছি, প্লাস আমরা মডেল টেস্ট গুলো নেওয়ার মাধ্যমে আমরা আমাদেরকে প্রপারলি 100% একদম প্রিপেয়ার করবো আইসটি এবং ম্যাথসের জন্য, একদম 100% ক্লিয়ার করবো। তাই তোমরা কোনো রকম গাফিলতি না করে একদম যা পড়াচ্ছি, যা মার্কিং করে দিচ্ছি সেগুলো ভালো করে পড়ো, প্লাস যেগুলো পিডিএফ দিচ্ছে সেগুলো একদম মনোযোগ দিয়ে পড়ো। আর আশা করা যায় তোমরা তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছে যাবা ইনশাল্লাহ খুব শীঘ্রই। ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো। আর যদি কোনো প্রবলেম থাকে ক্লাস সম্পর্কে, যদি একটু প্রবলেম হয়, তাহলে চোখ বন্ধ করে ভাইয়াকে নক দিতে পারো বা ভাইয়ার হোয়াটসঅ্যাপে নক দিতে পারো যে ভাই এই সমস্যা হচ্ছে, একটু যদি এগুলো দেখতেন। আই হোপ আমি তোমাদেরকে ইগনোর করব না, তোমাদের যেগুলো সমস্যা আছে আমি মেনে নেব। হয়তো বা সমস্যা হতেই পারে, মানুষ আমি, তাই না? তো সমস্যা হতেই পারে, তো সেগুলোর সর্বোচ্চ চেষ্টা করব সলিউশন দেওয়ার জন্য। এক্ষেত্রে এমন না যে তোমরা বলবা আমি সলিউশন দিব না, আমি তোমাদেরকে ইগনোর করে যাব, এমনটা না। তোমাদের সব সব কথা মাথায় রাখা হবে, যেটা মনে হবে যৌক্তিক, যে বা হ্যাঁ স্টুডেন্ট এটা যৌক্তিক কথা বলছে, এটা আমার ইমপ্রুভ করা দরকার, সেটা অবশ্যই অবশ্যই আমি ইমপ্রুভ করব। তো আজকের মতো এই ক্লাসটা এতটুকুই। আজকের মতো আলবিদায়, আসসালামু আলাইকুম।